অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন পরশুরামের লেখা গণৎকার। লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে। কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো। ডক্টর মিনান্ডার দ্য মাইটি, জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট, ত্রিকালজ্ঞ জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, ললাট লিপি পাঠক, গ্রহরত্ন বিধায়ক, হিপনোটিস্ট, টেলিপ্যাথিস্ট, ক্লেয়ারভয়ান্ট ইত্যাদি। ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হামিতিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন। দামাস্কাসে ক্যালডীয় জ্যোতিষের রহস্যভেদ করেছেন। কামরূপ কামাখ্যায় তমলু শিখেছেন। কাশীতে ভূগসংহিতার হাড়হন্দ জেনে নিয়েছেন। কিছুই জানতে এর বাকি নেই। আমার ভাগ্নে বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনলুম। ওহ, এমন মহাপুরুষ দেখাই যায় না। কলকাতার সমস্ত রাজজ্যোতিষীর অন্ন মেরে দিয়েছেন। বড় বড় ব্যারিস্টার, উকিল, ডাক্তার, মন্ত্রী, দেশনেতা, প্রফেসর, সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর হয়ে ফিরে আসছেন। মামা, তোমার তো সময়টা ভালো যাচ্ছে না। একবার এই গ্রিক গণৎকার ডক্টর মিনান্ডারের কাছে যাও না। ফি মোটে 20 টাকা। 8 নম্বর পিটার কিনলেন। দেখা করবার সময় সকাল 8টা থেকে 10টা, বিকেলে 3টে থেকে 7টা। গণৎকারের কাছে যাবার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না। একদিন কাগজে মিনান্ডার দ্য মাইটির ছবি দেখলুম। মাথায় মুকুটের মতন টুপি, উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি, 2 ইঞ্চি ঝোলা গোঁফ, 6 ইঞ্চি লম্বা দাড়ি, গায়ে একটা নকশাদার উত্তরীয়। সেকালের গ্রিকদের মতন ডান হাতের নিচ দিয়ে কাঁধের উপরে পড়েছে। গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশিচক্র আঁকা হার। মুখখানা যেন চেনা চেনা মনে হলো। টুপি আর গোঁফদারি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলুম। আরে, এই যে আমারই ফ্রেন্ড মিনেন্দু মাইটি। ভুল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছে। 3 বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো। তার কিছু উপকারও আমি করেছিলাম, কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল। আমাকে এড়িয়ে চলতো, চিঠি লিখলে উত্তর দিত না। স্থির করলাম এঙ্গেজমেন্ট না করেই দেখা করব। ভাগ্য জিজ্ঞাসুর ভিড় এড়াবার জন্য 8টার 2-4 মিনিট আগেই গেলুম। চৌরঙ্গি রোড থেকে একটা গলি বেরিয়েছে, পিটার কিনলেন। 8 নম্বরের দরজায় একটা বড় নেম প্লেট আঁটা, ডক্টর মিনান্ডার দ্য মাইটি। নিচে ইংরেজি, বাংলা, হিন্দি প্রভৃতি ভাষায় লেখা আছে। সোজা দোতলায় চলে আসুন। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সামনে দরজায় নোটিশ আছে, ওয়েলকাম, ভিতরে এসে বসুন। ঘরটিতে আলো কম। একটা টেবিলের চারদিকে কতকগুলো চেয়ার আছে, আর কেউ সেখানে নেই। পাশের ঘরের পর্দা ভেদ করে কণ্ঠস্বর আসছে। বুঝলাম আমার আগেই অন্য মক্কেল এসে গেছে। হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভিতর আলোকিত অক্ষর ফুটে উঠল, ওয়েট প্লিজ, একটু পরেই আপনার পালা আসবে। টেবিলে গোটাকতক পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল, তারই পাতা উল্টাতে লাগলুম। কিছুক্ষণ পরে আরও 2 জন এসে আমার পাশের চেয়ারে বসলেন। একজনের বয়স 30-32, অন্যজনের 25-26। প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন, অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই? তা প্রায় 10 মিনিট হবে। তবেই সেরেছে, আমাকে হয়তো ঘন্টাখানিক ওয়েট করতে হবে। এই রতন, তুই শুধু শুধু এখানে থেকে কি করবি? বাড়ি যা। রতন বললে, কেন, আমি তো বাগড়া দিচ্ছি না গোষ্ঠদা। গণৎকার সাহেব তোমাকে কি বলে না জেনে আমি নড়ছি না। গোষ্ঠদা আমার দিকে চেয়ে বললেন, দেখুন তো মশাই, রত্নার আক্কেল, আমি এসেছি নিজের ভাগ্যি জানতে, তুই কি করতে থাকবি? আপনার ভাগ্যফল উনিও জানতে চান। আপনার আত্মীয় তো। আত্মীয় না হাতি? এ শালা আমার ঝুঁক, কেবল চুষে খাবার মতলব। আগে থাকতে শালা শালা বলো না মাইরি। আগে বিজির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক, তারপর যত খুশি বলো। আরে গেল যা, বিজিকেই যে বে করবো তা ঠিক কি? গুলরানিও তো নিন্দার সম্বন্ধ নয়। কি বলেন স্যার?
আপনাদের তর্কের বিষয়টা আমি তো কিছুই জানি না। তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন। আমি হলাম শ্রীগোবিহারী সাঁতরা, শ্যামবাজারের মোড়ে সেই যে ইম্পেরিয়াল টি শপ আছে তারই সোল প্রপাইটার। তা আপনার আশীর্বাদে দোকানটি ভালোই চলছে। এখন আমার বয়স হলো গিয়ে 30 পেরিয়ে 31। এখনও যদি সংসার ধর্ম না করি তবে কবে করব? বুড়ো বয়সে বিয়ে করে লাভ কি? কি বলেন আপনি? এখন সমস্যা হচ্ছে পাত্রী নিয়ে। দুটি আমার হাতে আছে। 1 নম্বর হলো নফর দাসের মেয়ে গুলরানী, ভালো নাম গোলাপ সুন্দরী। দেখতে তেমন সুবিধার নয়, একটু কুলিও বটে, কিন্তু বাপের টাকা আছে, বিয়ে করলে কিছু পাওয়া যাবে। তারপর ধরুন কারবারটি যদি বাড়াতে চাই তো শ্বশুরের কাছ থেকে কোনো না কোনোভাবে আরও 1000 খানিক টাকা বাগাতে পারবো। 2 নম্বর পাত্রে হচ্ছে বিজনবালা, ডাক নাম বিজি, এই রতন শালার বোন। বাপ নেই, শুধু বুড়ি মা আর এই ভাইটা আছে। অবস্থা খারাপ, বড়পন নবডঙ্গা, কিন্তু মেয়েটা দেখতে অতি খাসা। নানা রকম রান্নাবান্না জানে। 1 পো মাংসের সঙ্গে দেদার মোচা, এঁচড়, ডুমুরের কিমা মিশিয়ে সখানি কেমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না যে তার 14 আনা নিরামিষ। বিজিকে বে করলে সে আমার সত্যিকারের পার্টনার হবে। শ্বশুরের টাকা নাই বা পেলুম, আপনার আশীর্বাদে আমার পুঁজি নেওয়ার মন্দ তো নয়। ইচ্ছে আছে টি শপটির বোম্বাই প্যাটার্ন নাম দেবো, নিখিল ভারত বিশ্রান্তি গৃহ। চপ, কাটলেট, ডেভিল, মামলেট এইসব তৈরি করব। খদ্দেরের অভাব হবে না মশাই। আমার খুব ঝোঁক বিজির উপর, কিন্তু মুশকিল হয়েছে তার মার বাউন্ডুলে ভাইটা আমার ঘাড়ে পড়বে। বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই, কিন্তু এই রত্না আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে, তা আমি চাই না। আমি কথা দিচ্ছি তোমায়, তোমার কাঁধে চাপবো না। আমার ভাবনা কি, ইলেকট্রিকের সব কাজ জানি, আর্মেচারের তার পর্যন্ত জড়াতে পারি। একটা ভালো চাকরি জোগাড় করতে পারি না মনে করো? জোগাড় করতে পারিস তো করিস না কেন রে হতভাগা? এ পর্যন্ত অনেক কাজই তো পেয়েছিলি, একটাতেও লেগে থাকতে পারলিনি কেন? ওই কিরণ চক্রবর্তী তোর মাথা খেয়েছে। দিনরাত তার তরুণে অপেরা পার্টিতে আড্ডা দিস, হয়তো নেশা ভাঙো করিস। মায়েরই বলছি গোষ্ঠদা, খারাপ নেশা আমি করি না। মাঝে মাঝে একটু সিদ্ধির শরবত খাই বটে, কিন্তু খুব মাইল্ড। আমি বললাম, গোষ্ঠবাবু, আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয়। যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই তো ভালো। একটু রিস্ক না হয় নিলেন। আপনি জানেন না মশাই, এই রত্না সোজা রিস্ক নয়। সেই জন্যই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসেছি, আমার ঠিক উজিতাও এনেছি। ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁক কষে যার নাম বলবেন, বিজনবালা কি গোলাপ সুন্দরী, তাকেই প্রজাপতির নিবন্ধ মনে করে বে করব। 20 টাকা লাগে লাগুক, একটা তো হেস্ত নেস্ত হয়ে যাবে। আচ্ছা, এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে। সুরাহা নিশ্চয়ই হয়, তাহলে তো আমি নিশ্চিন্দি হয়ে বিজিকে বে করতে পারি। কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে? রতনবাবু, তোমার লাইসেন্স আছে? আছে বই কি, ভালো ভালো সার্টিফিকেটও আছে। দয়া করে একটা কাজ জোগাড় করে দিন না স্যার, গোষ্ঠদার গঞ্জনা সইতে পারি না। শোনো রতন, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগ আছে। শিলিগুড়ি ব্রাঞ্চের জন্যে একজন ফিটার মিস্ত্রি দরকার। তোমাকে কাজটি দিতে পারি। প্রথমে 100 টাকা মাইনে পাবে, 3 মাস প্রবেশনের পর 150। কিন্তু শর্ত এই যে 1 বৎসর শিলিগুড়ি থেকে নড়বে না। তবে বোনের বিয়ের সময় 4-5 দিন ছুটি পেতে পারো। রাজি আছো? এক্ষুনি দিন, পায়ের ধুলো দিন স্যার, অপেরা পার্টি ছেড়ে দেবো। কিরণ চক্রবর্তীর সঙ্গে আমার বোন চেনা, আজ পর্যন্ত আমাকে এটি টাকাও দেয়নি। তাহলে তুমি আজই বেলা 3টের সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো। ঠিকানাটা লিখে নাও। ঠিকানাটা লিখে নিয়ে রতন বললি, গোষ্ঠদা, তোমার সমস্যা তো মিটে গেল। মিজিমিজি গণৎকার সাহেবকে 20 টাকা দেবে কেন? চলো বাড়ি ফেরা যাক। গোষ্ঠ সাঁতরা বললেন, কোথায় গেল নিমো খারামরে তুই? এই ভদ্রলোকের হাত দেখে জ্যোতিষী কি বলেন তা না জেনেই যাবি? লজ্জায় জিভ কেটে রতন নিজের কান মরল।
এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন। নিশ্চয়ই সুফল পেয়েছেন। এরা চলে গেলে জ্যোতিষের কামরায় একটা ঘণ্টা বেজে উঠল। একটু পরে একজন মহিলা এলেন, কালো শাড়ি, নীল ব্লাউজ, কাঁধে রাশিচক্র আঁকা লাল ব্যাজ। ইনি বলো ডক্টর মিনান্ডারের সেক্রেটারি। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আগে এসেছেন? আগে, হ্যাঁ। আপনার নাম আর ঠিকানা, জন্মস্থান আর জন্মদিন সব বললাম। উনি নোট করে নিলেন। 20 টাকা ফি দিতে হবে, জানেন তো? জানি, টাকা সঙ্গে এনেছি। কি জানবার জন্য এসেছেন? আসন্ন ভবিষ্যতে আমার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা। বুঝলাম না, সোজা বাংলায় বলুন। জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কিনা। সেক্রেটারি নোট করে নিলেন। তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন, আপনার কি প্রশ্ন? গোষ্ঠবাবু সহাস্যে বললেন, কিছু না, আমি আর রতনী এনার সঙ্গে এসেছি। 3 মিনিট পরেই সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন, ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বরাতে টাকার ঘরে শোন, বছরখানিক পরে আর একবার আসতে পারেন। গোষ্ঠবাবু আশ্চর্য হয়ে বললেন, বারে, এ কীরকম গোনা হলো? আপনাকে না দেখেই ভাগ্যফল বললেন। বুঝলেন না গোষ্ঠবাবু, এই মিনান্ডার সাহেবের দিব্য দৃষ্টি আছে, না দেখেই ভাগ্য বলে দিতে পারেন। চলুন ফেরা যাক। নেমে এসে গোষ্ঠবাবু বললেন, ব্যাপারটা কি মশাই? জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না, ফিও নিলেন না, এ তো ভারী তাজ্জব। ব্যাপার অতি সোজা। এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দু মাইতি। ভুল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছেন। 3 বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন। বারবার তাগাদা দিয়েও আদায় করতে পারিনি। অনেকদিন নিখোঁজ ছিলেন। এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছেন। তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে প্রশ্ন করেছিলাম। আপনি ভাববেন না স্যার, যত টাকা নির্ঘাত সাহায্য করে দেবো। দয়া করে আমাকে 3টি দিন ছুটি দিন। আমি দলবল নিয়ে দরজার সামনে পিকেটিং করব আর গরম গরম দোগান ওড়াবো। বাঁচাধন টাকা শোধ না করে রেহাই পাবে না। রতনের পিকেটিং সফল হয়েছিল। ডক্টর মিনান্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেক দিয়ে জানালেন পয়সার একটু বাড়লে বাকিটা শোধ করবেন। কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না। এখানকার পাঠ তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।